বাংলাদেশের অশান্তির জন্য নাকি ভারতই দায়ী, নিজের সোশ্যাল মিডিয়া পোস্টেই দাবি করেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। আর এই সোশ্যাল মিডিয়ায় পোস্টকে ঘিরে ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে। এবার দেখুন মোহাম্মদ সেলিম কি লিখেছেন। ফেসবুকে মোহাম্মদ সেলিম লিখেছেন, ৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষ ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করার জন্য লড়াই করেছিলেন, কিন্তু বর্তমানে সেই বাংলাদেশের ধর্মকে হাতিয়ার করে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চলছে। জামাতে ইসলামী এবং অন্যান্য ধর্মীয় গোষ্ঠীগুলো ধর্মের নামে রাজনীতি করে বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে। আর সেই অস্থিতিশীলতা ব্যবহার করেই ভারতের সংখ্যালঘু বিদ্বেষ ছড়ানো হচ্ছে। এদিকে স্বাভাবিকভাবেই সেলিমের এই ফেসবুক পোস্টের পর বিতর্ক ছড়িয়েছে। বাংলাদেশের সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর থেকে শুরু হয়েছে প্রবল বিক্ষোভ। সেদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর চরম অত্যাচারের অভিযোগ উঠেছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুর ওপর অত্যাচারের আঁচ এসে পড়েছে এদেশেও। বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছেন, মিছিল করেছেন। এই পরিস্থিতিতে এভাবে বাংলার একজন রাজনৈতিক নেতা হয়ে কিভাবে এই পোস্ট করলেন মোহাম্মদ সেলিম, উঠছে সেই প্রশ্ন। সম্প্রতি সিপিএমের মুখপত্রের অনুষ্ঠানে মোহাম্মদ সেলিম নিজের পোস্টের সপক্ষে ব্যাখ্যাও দিয়েছেন। কি ব্যাখ্যা দিলেন মোহাম্মদ সেলিম, শুনব। আজকে বলছেন সবার উপরে ধর্ম সত্য, তাহার উপরে নাই। সেখানে ভাষা আন্দোলন, মানুষের মুক্তি আন্দোলন, শোষণের বিরুদ্ধে লড়াইয়ের তার উপর দাঁড়িয়ে মুক্তিকামী মানুষের সংগ্রাম, এই মুক্তি চেতনা বাংলাদেশের মধ্যে এবং আমাদের এই বাংলায় আজও বিদ্যমান। তারা যা হচ্ছে সেখান থেকে দেখবেন মিডিয়াগুলো সব এক সুর, সে বাংলায়, হিন্দিতে, ইংরেজিতে ছাপছে, বড় কি ছোট কি মাঝারি, দৈনিক কি সাপ্তাহিক, ঘন্টা কি 24, সবাই মিলে নেমে পড়েছে। ওইখানে মৌলবাদী শক্তি, জামাতপন্থী, দেশি বিদেশি সাহায্যে পুষ্ট শক্তি ওখানকার যে রিপাবলিক অফ বাংলাদেশ সেটাকে শেষ করছে। আর এখানে কেউ মনে করছে ওটাকে দেখিয়ে আমাদের রিপাবলিককে মজবুত করছে। আমাদের যে সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক আছে, তার যে বুনিয়াদ আছে, তাকে ধরে নাড়ানো হচ্ছে। পরিষ্কার কথা। এখনো সেখানে জাপাতপন্থীরা দেশটাকে দখল করেনি, এই জন্য এখানকার অনেক হিন্দুত্বপন্থীদের দুঃখ হচ্ছে। কারণ ইসলামিক বাংলাদেশ হলে হিন্দু রাষ্ট্র করা সহজ হবে। আর সেখানে দাঁড়িয়ে আমাদের মননের মধ্যে, আমাদের চিন্তার মধ্যে প্রতিদিন ঢোকানো হচ্ছে বাংলাদেশ বিদ্বেষ, বাংলাদেশি বিদ্বেষ, মুসলমান বিদ্বেষ। ঠিক যেমনটা সীমানার ওপারে ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, এটাই গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। এখানকার বিষয় নয়, এটা বুঝতে হবে আজকের দিনের চ্যালেঞ্জ। কেন প্রতিদিন মুখ্যমন্ত্রীকে সীমানা দেখাতে হচ্ছে? কেন ভাইপো বলছে ওখান থেকে ঢুকছে, ঘুষপেটিয়া হচ্ছে? আচ্ছা, এটা কি মুখ্যমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী আর প্রধানমন্ত্রীর বক্তৃতা বয়ানবাজির কথা? দেশকে, দেশের সুরক্ষাকে রক্ষা করার জন্য, রাখার জন্য, দেশের মানুষকে শান্তি দেওয়ার জন্য তো দায়বদ্ধরা সংবিধানের নামে শপথ নিয়েছেন, তারপর পদে গেছেন। সেখানে হাউস করে টিভি চ্যানেলের সামনে প্রশাসনিক বৈঠকের নামে গলাবাজি করার দরকার? তার নিজের কাউন্সিলর খুন হচ্ছে, তার নিজের দলের লোক সুপারি দিয়ে হায়ার কিলারদেরকে এঙ্গেজ করছে, আর উনি দেখাচ্ছেন সীমানা দেখো। নরেন্দ্র মোদী এই শতাব্দীর গোড়ায় যা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে, আমাদের মুখ্যমন্ত্রী সেই কপি বুক নকল করার চেষ্টা করছেন। ওই সময়কার সমস্ত বক্তৃতা এখন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটে, তার মিয়া মুশাররফ পাকিস্তান, এমনকি নিজের মিটিংটা একটা লাল কেল্লার মতো সব মঞ্চ বানাতেন, যেমন পুজোর সময় নানা রকম মণ্ডপ হয়। আর সেখান থেকে একেবারে পাকিস্তানকে ঘুষকে মারেঙ্গে বলতো না, এখন যা এখানে বলছে পেট্রোপল সীমানায় গিয়ে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়বে। আর অনেকে বিশ্বাস করে বোধ হয়, সকালে উঠে কাগজ পড়ে দেখে মনে হয়, রাতের বেলা টেলিভিশন দেখে মনে হয় এই বোধ হয় যুদ্ধ লাগলো, আর এই বোধ হয় সব ঢুকে পড়ছে। লাল কৃষ্ণ আদবানির সময় থেকে বলে আসেনি যে পাক অকুপাইড কাশ্মীরে ঢুকে গিয়ে আমরা মুক্ত করে নিয়ে চলে আসবো? গত 10 বছর ধরে বালাকোট, গালওয়ান,
তারপর হচ্ছে আমাদের এখানে ঢুকলাম, এই দিকে চীন আর ভারত, তার মধ্যে কতটা ঘৃণা হতে পারে, চীন বিদ্বেষ হতে পারে, ওখানে কতটা ভারত বিদ্বেষ হতে পারে, তার জন্য সব ফটো লাগানো হচ্ছিল না ক্যাননের মধ্যে। এখন হচ্ছে না, এখন 2026-এর নির্বাচন। রবীন্দ্রনাথ বলেছেন, আমি একটা উর্দু কবিতার কথা বলি, উর্দু শেরে আছে, सुना है सरहद में काफी तनाव है। सरहद মানে হচ্ছে সীমানা, तनाव মানে হচ্ছে উত্তেজনা। सुना है सरहद में काफी तनाव है, आने वाला फिर कोई चुनाव है। আসলে 2026-এ নির্বাচনটা কিভাবে লড়া হবে তার জন্য বিজেপি আর তৃণমূল চট্টগ্রামের নামে পোস্টার বানিয়ে ঘুরছে। তারা তো ইংলিশ বাইরে বলতে হবে, তারা তো কসবা বলতে হবে, তারা তো কাউন্সিলর কেন খুন করছে বলতে হবে, তারা তো আজিকর বলতে হবে, কেন বিচার হচ্ছে না কেন, ব্যবিচার কেন, অত্যাচার কেন, অনাচার কেন, গণধর্ষণ কেন সেটা বলতে হবে। তারা তো জিনিসের দাম কেন, রসুন কেন 350 টাকা 400 টাকা কিলো হয়ে গেল, কেন পেঁয়াজ চাষিরা পেঁয়াজের দাম পাচ্ছে না, কেন গত বছর আলু চাষিরা সর্বশান্ত হয়েছে, অথচ আমাকে 40 টাকা বেশি আলু কিনতে হচ্ছে শীতকালে। এসব কোনো দরকার নেই। মুখ্যমন্ত্রী তো কালকে বসে টাস্ক ফোর্স করে কেন জিনিসপত্রের দাম বেড়েছে সেটা মিটিং করা উচিত ছিল, রিভিউ করা উচিত ছিল, তাতে খুব ভালো হচ্ছে সেটা। একইভাবে পাকিস্তানেও আমরা একটার পর একটা প্রধানমন্ত্রী দেখেছি যারা কাশ্মীর দেখিয়ে পাকিস্তানে ভোট করেছেন। কাশ্মীরটা কাশ্মীরে আছে, পাকিস্তানটা পাকিস্তানে আছে, ভারতটা ভারতে আছে, বাংলাদেশটা বাংলাদেশে আছে, কিন্তু এই দেশগুলো খেটে খাওয়া মানুষ, মেহনতি মানুষ, বেকার যুব, ছাত্র, তাদের অবস্থা বিগড়েছে। ওই যে বৈষম্য বাড়ছে, শ্রমিকের অবস্থা 10 বছর আগে, 15 বছর আগে, 20 বছর আগে গোটা আয়ের মধ্যে কোম্পানিগুলোর যা ছিল আর যা ব্যয় ছিল, ব্যয়ের মধ্যে শ্রমের জন্য যতটা খরচ হতো এখন সেটা তার অর্ধেকেরও কম হয়ে গেছে। তার মানে শ্রমিকের আয় কমেছে। শুধু দিহাড়ি মজদুর দৈনিক মজুরি কমেছে তা নয়, শুধু কন্ট্রাকচুয়াল কমেছে তা নয়, নতুন যে ছেলে মেয়েদেরকে রিক্রুট করা হচ্ছে তারও অ্যাভারেজ যে স্যালারি বা ওয়েজ সেটা কম হচ্ছে। এখানে কেউ বলা যাচ্ছে এই দেখো ইনফোসিস আসছে, আর ইনফোসিস আসছে কারণ ব্যাঙ্গালোর থেকে কম টাকা এখানে পাওয়া যাবে ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট, কারণ ইঞ্জিনিয়ারিং কলেজগুলো বন্ধ হচ্ছে, আসলে ইঞ্জিনিয়ারদের সাহায্য হচ্ছে না। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।